ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। আজ দেয়া হচ্ছে 13 জুলাইয়ের টিকিট। কমলাপুরে অনেকে নির্ঘুম রাত যাপন। চট্টগ্রামেও টিকিট প্রত্যাশীদের ভিড়। যাত্রী পরিবহন নিরাপদ করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে পন্টুন সুবিধা বাড়ানোর দাবি লঞ্চ মালিক ও চালকদের। ঈদের আগেই সাময়িক সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ। রিপোর্ট পেলে জামিন বিষয়ে আদেশ। বিশাল অঙ্কের লক্ষ্যমাত্রা সামনে রেখে কাল পালিত হবে জাতীয় মূসক দিবস। ভ্যাটের আওতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বৈষম্য দূর করার দাবি ব্যবসায়ীদের। এবং ভরা মৌসুমেও বঙ্গোপসাগর ও আশপাশের নদীতে ধরা পড়ছে না ইলিশ। অলস সময় পার করছেন উপকূলের জেলেরা। ইলিশের প্রজনন ক্ষমতা কমে যাওয়ায় কারণ অভিমত বিশ্লেষকদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন। ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল 9টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। আজ দেয়া হচ্ছে আগামী 13 জুলাইয়ের টিকিট। সকাল 9টায় টিকিট বিক্রি শুরু হলেও টিকিটের জন্য গত রাত থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় করেন অনেকেই। লাইনে দাঁড়িয়ে নির্ঘুম রাত কাটান তারা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে কমলাপুর রেল স্টেশনের 20টি বুথের মধ্যে 14টি বুথে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া ইন্টারনেট ও এসএমএস এর মাধ্যমেও টিকিট কিনতে পারবেন যাত্রীরা। এদিকে টিকিট প্রত্যাশীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় স্টেশনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দিনের বেলায় আসলে যদি টিকিট না পাই সিরিয়ালের বেশি পড়ে যায়, এই জন্য রাত 10টার দিকে আসছি, এখানেই খাইছি। বলা তো যাবে না পাবো কি পাবো না। আমি এখন 23 নম্বর সিরিয়ালে আছি। আমি আসছি গতকাল সন্ধ্যা 7টায়, আমার সিরিয়াল হলো 29। ওই বাস জার্নিটা একটু কষ্ট হয়ে যায় না, রাস্তাঘাট কেমন থাকে, অনেক জ্যাম থাকে, ট্রেনে তো আর জ্যামে পড়তে হয় না। অন্যবার আরো পিছনে থাকা লাগে। তারপরে আজকে তো আরো প্রথম দিন ঈদের টিকিটটা, আর বৃষ্টি ছিল সকাল থেকে, এর জন্য বোধহয় লোকজন একটু কম। এদিকে বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 9টা থেকে স্টেশনের কাউন্টারগুলোতে টিকিট বিক্রি শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। চট্টগ্রাম স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে ভ্রমণের লক্ষ্যে আজ 13 জুলাইয়ের আগাম টিকিট দেওয়া হচ্ছে। টিকিট পেতে সেহরির পর থেকে স্টেশনে জড়ো হতে থাকেন যাত্রীরা। লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করেন তারা। এদিকে টিকিট যাতে কালোবাজারের হাতে না যায় সে লক্ষ্যে স্টেশনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকার টিকিট পাই কিনা না পাই, এর জন্য আমি আগে ভাগে এসে লাইন ধরে দাঁড়িয়ে দিচ্ছি। পরে আসলে টিকিট নাও পাইতে পারি, মানুষ লাইন অনেক বড় হয়ে যাবে, যার কারণে আগে আসছে। ঈদ করার জন্য ফ্যামিলির সাথে ফ্যামিলিকে নিয়ে যাবো ঢাকায়। তো আসলে টিকিটটা পেয়ে ভালো লাগছে, অনেকক্ষণ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত সেই সোনার হরিণ মানে টিকিট ঈদের শেষ পর্যন্ত পেলাম প্রায় 12 ঘন্টা পর। দর্শক, ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানাতে ঢাকার কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন ফেরদৌস লিপি। আমরা প্রথমে চলে যাচ্ছি ফেরদৌস লিপির কাছে। লিপি, রঞ্জন 1 ঘন্টার মতো টিকিট দিয়েছে। আপনারা জানেন যে সকাল 9টা থেকে কিন্তু টিকিট বিক্রি শুরু হয়েছে, এখন 10টা। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু অনেক টিকিট বিক্রি হয়েছে। বিশেষ করে আজকে তো টিকিটের চাহিদা কম বলে আমাদের স্টেশন মাস্টার জানিয়েছে, যেহেতু আজকে 13 জুলাই টিকিট দেওয়া হচ্ছে, এই কারণে আসলে টিকিটের চাহিদা কিছুটা কম, যেহেতু ঈদের অনেক আগেই আসলে আজকে 13 তারিখ। আর এছাড়া আপনাকে যদি চট্টগ্রাম রেল স্টেশন থেকে যে ঈদের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে তার কিছু তথ্য দিতে চাই, সেটা হচ্ছে এই স্টেশন থেকে কিন্তু প্রায় 4,500-এর মতো টিকিট দেওয়া হবে এবং এর মধ্যে রুটের সংখ্যা হচ্ছে 4টি। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, চট্টগ্রাম, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এই ট্রেনের টিকিট দেওয়া হবে। এবং এর বাইরে কিন্তু 13 জুলাইয়ের পর থেকে কিন্তু আসলে স্পেশাল, আপনারা জানেন যে ঈদ উপলক্ষে কিন্তু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে এবং সেটা 13 জুলাই থেকে দেওয়া হবে বলে আমাদেরকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
এবং আপনি সকালবেলা আমরা যেমনটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আসলে যারা প্রত্যাশার জন্য ট্রেনের টিকিটের জন্য এসেছে তারা কিন্তু সে ভোর রাত থেকে বিশেষ করে সেহরি খাওয়ার পর থেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, যেহেতু টিকিট না পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এখানে যারা টিকিট পেয়েছে বা যারা এখনো লাইনে তাদের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি তারা আসলে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাটা তারা এখন আর তেমন মনে করছে না, যেহেতু প্রত্যাশীদের সংখ্যা খুবই কম। এবং ম্যানেজারও বলেছে আসলে যারা লাইনে আছেন তারা সবাই টিকিট পাবে বলে তিনি আশা করছেন। এবং এই ঈদের যে অগ্রিম টিকিট বিক্রি এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, যেমন কাউন্টারগুলোতে সিসিটিভি ক্যামেরা, এর বাইরেও র্যাব, আনসার এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ সহ বিভিন্ন স্তরের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু এখানে উপস্থিত আছে। তো একভাবে বলতে পারি যে এখনো পর্যন্ত আসলে চট্টগ্রাম স্টেশনে সুশৃঙ্খল ভাবেই আসলে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। তো এই ছিল চট্টগ্রাম স্টেশন থেকে খবর। তো আমরা ঢাকার খবর জানার জন্য চলে যাচ্ছি সহকর্মী রামিমের কাছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঈদের সময় এবং এই উৎসবকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষ এই ঢাকা ছাড়ে, এবং সে কারণেই কিন্তু এই কমলাপুর থেকে আরম্ভ করে ঢাকার যে অন্যান্য যে যানবাহনগুলো আছে এবং বাস, লঞ্চ, এসব জায়গাতে সবচেয়ে বেশি চাপ পড়ে। এবং জানেন যে পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এরকম কোনো শহর বা এরকম কোনো শহরের নজির পাওয়া যাবে না যেখান থেকে কোনো একটি উৎসবকে কেন্দ্র করে এত লোক সেই শহরটি ছেড়ে চলে যায়। এবং এই কমলাপুর থেকে আপনারা জানেন যে প্রতি বছরই এখান থেকে এরকম টিকিট প্রত্যাশীরা এখান আসেন, এবং ট্রেন যেহেতু যাত্রীদের পছন্দের তালিকায় সবসময় শীর্ষে থাকে, এ কারণে চাপটাও এই জায়গাটিতে বেশি থাকে। এবং সকাল 9টার সময় এখান থেকে টিকিট যে বিক্রি সেই বিক্রি শুরু হয়েছে এবং কাউন্টারগুলো খুলে দেওয়া হয়েছে। এরপরে ইতিমধ্যে অনেকেই টিকিট পেয়ে গেছেন, যার যার যেই প্রত্যাশিত টিকিট এর মধ্যে অনেকে পেয়ে গেছেন, এবং যারা এখনো পাননি তারা এই কাউন্টারে অপেক্ষা করছেন। এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত এই যে লাইনটি দেখছেন সেখানে যে সিরিয়াল অনুযায়ী যদি আমি দেখি সেখানে প্রায় 25 থেকে 30টি মতো টিকিট, 25 থেকে 30 জনকে ইতিমধ্যে টিকিট দিতে পেরেছেন। এবং আমরা কাউন্টারে যেই বিষয়গুলো আমরা জিজ্ঞেস করে থাকি, এবং যাত্রীদেরও বা টিকিট প্রত্যাশীদেরও কিন্তু সবসময় একটা অভিযোগ থাকে যে কাউন্টার থেকে দেরি করা হয়। সে বিষয়ে কিন্তু কাউন্টারে যারা রয়েছেন এবং কাজ করছেন তারা বলছেন যে একজনকে তারা 3টা 4টা 2টো করে টিকিট নেয়, এবং টিকিটে কিন্তু প্রত্যেকের নাম লিপিবদ্ধ করা হয়, এ কারণে কিছুটা দেরি হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের নাশকতার পরিস্থিতি সৃষ্টি না হয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর, রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থান নেন। এবং রেলমন্ত্রী কিছুক্ষণ আগে এই কমলাপুর রেল স্টেশনে এসেছেন, এবং আজকে যেহেতু ঈদের যেই টিকিট বিক্রি সেটির প্রথম দিন অর্থাৎ 13 তারিখের টিকিট আজকে দেয়া হচ্ছে, সে কারণে রেলমন্ত্রী কিছুক্ষণ আগে পরিদর্শনে এসেছেন এবং তিনি এখনো পর্যন্ত স্টেশনে অবস্থান করছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি র্যাবের পক্ষ থেকে র্যাবের মহাপরিচালক আসবেন সকাল 11টায়, এবং তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা এবং এখানে কোনো অবনতির কোনো সম্ভাবনা আছে কিনা সেসব বিষয় নিয়ে খোঁজ খবর নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টারে যেই টিকিট প্রত্যাশীরা দাঁড়িয়ে আছেন এবং তারা টিকিট নিচ্ছেন, এবং টিকিট নিয়ে যারা টিকিট পাচ্ছেন তারা ইতিমধ্যে টিকিট নিয়ে চলে যাচ্ছেন। আর গত বছর এবং অন্যান্য বছরের তুলনায় একটি বিষয় লক্ষণীয় আমার কাছে মনে হয়েছে, আজকে কিন্তু দেখছি যে ঈদের যেই টিকিট বিক্রির যে প্রথম দিন হচ্ছে সে তুলনায় কিন্তু আমরা যাত্রীদের সংখ্যা এবং অন্যান্য সময় টিকিট প্রত্যাশীদের যেই সংখ্যাটা দেখি সে তুলনায় কিছুটা কম মনে হচ্ছে। এবং বিশেষ করে এখানে যে মহিলা যাত্রীদের যে লাইনগুলো সেই লাইনগুলো কিন্তু ছেলেদের যে লাইন অর্থাৎ পুরুষদের যে লাইন সেই লাইনের তুলনায় কিন্তু অনেকটাই ছোট। তো মোটামুটি এখান থেকে যেটি আমরা জানতে পেরেছি টিকিট যতক্ষণ পর্যন্ত টিকিট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত টিকিট বিক্রি চলবে, এবং সেই টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ার পর এবং আগামীকালকে 14 তারিখে টিকিট দেওয়া হবে এবং তারপরের দিন 15 তারিখে টিকিট দেওয়া হবে, এভাবে টিকিট বিক্রি চলতে থাকবে। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। প্রিয় স্টুডেন্ট দর্শক, ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী রামিম হাসান এবং চট্টগ্রাম রেল স্টেশন থেকে সহকর্মী ফেরদৌস লিপি জানাচ্ছিলেন আগাম টিকিট বিক্রির খবরাখবর। এবার ঈদের যাত্রী পরিবহনের জন্য সারা দেশে 2500 ছোট বড় বাস চালাবে বিআরটিসি, আর আগাম টিকিট ছাড়া হবে 10 জুলাই। ভোগান্তি এড়াতে মধ্যস্বত্বভোগীদের কাছে না গিয়ে সরাসরি কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ কর্তৃপক্ষের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বিআরটিসির ঢাকা অঞ্চলের 5টি ডিপোতে ঈদ উপলক্ষে চলছে গাড়ি মেরামত ও ফিটনেস পরীক্ষার কাজ। কর্তৃপক্ষের দাবি নির্ধারিত সময়ের আগেই বাসগুলোকে ত্রুটিমুক্ত করা সম্ভব হবে।
বছরের অন্যান্য সময়ে চলা পরিবহনের পাশাপাশি দেশের 272টি রুটে বিশেষ সার্ভিসের আওতায় চলবে 500রও বেশি পরিবহন। ব্রেক, সাসপেনশন এবং ইঞ্জিন, ইলেকট্রিক সব সিস্টেমের জন্য আমরা ভালো করে কাজটা করে এবং নিরাপদে লোকগুলো যেতে পারে সেই জন্য আমরা এই কাজগুলো কমপ্লিট করে আমরা গাড়িগুলো ঈদের ভিতরে আমরা দিতে চেষ্টা করতেছি। সংশ্লিষ্টরা জানান, মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মিরপুর ও নারায়ণগঞ্জ ডিপো থেকে ঈদের আগেও পরে এক সপ্তাহের জন্য ঈদ সার্ভিস চলবে। টিকিট বিক্রির জন্য কাউন্টারগুলো প্রস্তুত করেছেন তারা। অ্যাডভান্স কেউ কাটতে চায়, সেই অ্যাডভান্সের সিস্টেম আমাদের আছে, চাহিদার উপরে ভিত্তি করে সেই ব্যবস্থা নেওয়া হবে। ঈদ সার্ভিস আমরা রাখছি এবং যে 550 বাস ছিল এই 550 বাসই আমরা রাখবো। যদি আরো সংস্থান করতে পারি সেসব গাড়িও আমরা ওখানে দেওয়ার চেষ্টা করব। পরিবহন ও টিকিটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি জানায়, অন্যান্য বছরের মতো এবছরও চুক্তির ভিত্তিতে গাড়ি নেওয়া যাবে। তবে এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা টিকিটের বাড়তি দাম নেয় বলে অভিযোগ পাওয়া যায়। তাই ব্যক্তিগত উদ্যোগে টিকিট সংগ্রহের পরামর্শ তাদের। সরকারি যে ভাড়া তার উপরে আমরা নেই না, আর যদি কোনোভাবে কেউ রিজার্ভ গাড়ি নিয়ে নেয় তখন আমাদের নিয়ন্ত্রণ থাকে না, সেক্ষেত্রে একটু ভাড়া বেশি হয়ে যায়। তবে টিকিট কেটে যদি সাধারণ যাত্রীরা যায় তাহলে কম ভাড়ায় যেতে পারবে এবং সাশ্রয়ী মূল্যে যেতে পারবে। চালক ও সহকারীদের বিভিন্ন নির্দেশনার পাশাপাশি গাড়িগুলোতে নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিতের আশ্বাস বিআরটিসির। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের আগে সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুন সুবিধা বাড়ানো এবং নৌপথের ডুবোচর চিহ্নিত করে পর্যাপ্ত বয়াবাতের ব্যবস্থা না করলে যাত্রী পরিবহন মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন লঞ্চ চালক ও মালিকরা। আর সমস্যার কথা স্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে ঈদের আগেই সাময়িক সমাধান করা হবে। আশরাফুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন জাফর সাদিক। 1963 সালে যাত্রী সেবায় তৈরি হয়েছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল। এরপর পেরিয়ে গেছে 5 দশকেরও বেশি সময়। এখান থেকে 2 শতাধিক ছোট বড় লঞ্চ চলাচল করছে দেশের বিভিন্ন প্রান্তে। তালিকায় যুক্ত হওয়ার অপেক্ষায় আছে আরো বেশ কয়েকটি বড় লঞ্চ। কিন্তু সে তুলনায় টার্মিনালে সুযোগ সুবিধা বাড়েনি খুব বেশি। এ নিয়ে নানা অভিযোগ লঞ্চ মালিক ও চালকদের। পল্টনের যে ব্যবস্থা রয়েছে তার থেকে আমাদের লঞ্চ অনেক বেশি, অনেক কষ্ট হয় লঞ্চ ঘাটে বার্থিং করতে। ঘাটে যাওয়ার জন্য অনেক গতিতে চালানো লাগে, পল্টনও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ঢুকতে এবং বের হতে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। আর এত নিম্নমানের পল্টন, এসব জাহাজ ভেড়ার মতো পল্টন এগুলো না। যারা কন্ট্রাক্ট নেয় তারা প্রচুর টাকা মেরে দিচ্ছে। অভিযোগ আছে নৌপথের ডুবোচর ও তীর চিহ্নিতকরণেও নেই পর্যাপ্ত বয়াবাতি। নৌপথ চিহ্নিত করার জন্য যে সমস্ত বয়াবাতির প্রয়োজন ওই রকম পর্যাপ্ত পরিমাণ বয়াবাতি নাই। অনেক ডুবোচর আছে, কয়েকদিন বর্ষা এবং ঝড়ে ডুবোচরগুলি আরো তলিয়ে গেছে, যেগুলি মার্কা এবং নিয়নবাতি এগুলি অনেকটা নষ্ট হয়ে গেছে। বিআইডব্লিউর কাছে অনুরোধ করব যে এই ঈদের আগেই যাতে এই মার্কা এবং নিয়নবাতি ঠিক রাখে। আর অভিযোগ স্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে ঈদের আগেই সমস্যার সাময়িক সমাধানে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। পাশাপাশি 2টি নতুন ঘাট চালু করা ছাড়াও রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সদরঘাটের পন্টনগুলো অনেক পুরনো, এগুলোর পাশেও অনেকটা সরু। ঈদের আগে আমি স্পেশাল বাজেট বরাদ্দ করেছি যেন সদরঘাটকে অতিরিক্ত নজর দেওয়া হয়। আমাদের 35টা নতুন পন্টুন এটা আমরা প্রক্রিয়া আছে। সদরঘাটের সঙ্গেই টার্মিনাল কিন্তু আমরা করছি, ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আমি আশা করি এটা ঈদের আগেই আমরা পন্টুনটা প্লেস করে নতুন একটা গ্যাংওয়ে করতে পারবো। তবে ঘাট সুবিধা বৃদ্ধি ও নৌপথের সমস্যা সমাধান করে সুরক্ষিত যাত্রী সেবা নিশ্চিত করতে না পারলে জনপ্রিয় এই নৌযোগাযোগ মাধ্যম অচিরেই আরো বিপদসংকুল হয়ে উঠবে, এমনটাই মনে করছেন লঞ্চ কর্তৃপক্ষ ও সাধারণ যাত্রীরা। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 12 জুলাইয়ের মধ্যে এই বোর্ডকে রিপোর্ট দেওয়ারও আদেশ দেন আপিল বিভাগ। এছাড়া 13 জুলাই জামিন বিষয়ে আদেশ দেওয়া হবে বলেও জানান আদালত। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 3 সদস্যের মেডিকেল বোর্ডের রিপোর্ট আপিল বিভাগে জমা দেওয়া হয়। রিপোর্টে মির্জা ফখরুলের উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়। পরে মির্জা ফখরুলের আইনজীবীরা এ বিষয়ে আপত্তি করলে নতুন এ আদেশ দেন আদালত। পল্টন থানার নাশকতার 3 মামলায় মির্জা ফখরুলের জামিন বিষয়ে আজ আদেশের দিন ধার্য ছিল। সময় সংবাদে আরো থাকছে।
ইউরোজোনের কাছে 3 বছরের ঋণ সহায়তা চাইল গ্রিস। আজই দাতা গোষ্ঠীর সঙ্গে ঋণ চুক্তির নতুন পরিকল্পনা উপস্থাপনের প্রতিশ্রুতি এথেন্সের। বিশাল অঙ্কের রাজস্ব লক্ষ্যমাত্রা সামনে রেখে 10 জুলাই সারা দেশে পালিত হবে জাতীয় মূসক দিবস 2015। মূসক সংগ্রহ ও তা জমা দিতে এনবিআরকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে ব্যবসায়ীরা বলছেন, ভ্যাটের ক্ষেত্রে যে বৈষম্য আছে তা সমাধান করতে হবে সরকারকে। এদিকে নতুন অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ভ্যাটের আওতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সাবেক এনবিআর চেয়ারম্যান। আর এনবিআর এর বক্তব্য, নতুন ভ্যাট আইন কার্যকরের আগেই সব সমস্যার সমাধান করে জনগণকে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সাজিদ রাজুর প্রতিবেদন। রাজধানীর একটি সুপার শপের চিত্র এটি। নিত্যপণ্যের বিক্রি চলছে, সেই সঙ্গে লেনদেনের সময় আদায় করা হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। তবে এই প্রক্রিয়া থেকে বাদ রয়ে যাচ্ছে দেশের 90% খুচরা পর্যায়ের লেনদেন। ক্রেতারা জানালেন, স্বচ্ছ ব্যবস্থা থাকলে সব ক্ষেত্রেই ভ্যাট দিতে নাগরিক হিসেবে তাদের আগ্রহের কথা। সরকার চলবে কিভাবে? দিতে তো হবে। দেশ চলবে কিভাবে? দেশ তো চলে ভ্যাটের টাকায়। সব জায়গায় দেওয়া উচিত, একটা সিস্টেমে চলা উচিত। আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি কিনবো, আমি ভ্যাট দেব, সরকারের কাছ থেকে আমি আবার রিটার্ন কিছু পেতে চাই। এদিকে ব্যবসায়ীদের বক্তব্য, ভ্যাট আদায়ের ক্ষেত্রে রয়েছে নানা অসামঞ্জস্যতা। ই কমার্স থেকে ভ্যাট প্রত্যাহার করছে 4%। আমি যে সব নিয়ে বসে আছি, আমি কিন্তু 4% দিচ্ছি, কিন্তু তারা কিন্তু 4% দিচ্ছে না। এখন কি হবে? যে অনলাইনে সেলটা বেড়ে যাবে, তাহলে আমি যে এত বড় দোকান নিয়ে এত স্টাফ পুঁজি বিনিয়োগ করে এখানে বসে আছি, তাহলে আমার বেনিফিটটা কোথায়? এবারের বাজেটে সুপারমার্কেটের ভ্যাট আপনার 2% থেকে 4% করে দেওয়া হয়েছে। একই জিনিস অন্য বাইরে থেকে কিনবেন, কোথাও ভ্যাট দিতে হবে না। তাতে কিন্তু মানুষ এই সুপারমার্কেটে আসতে নিরুৎসাহিত হচ্ছে। এত সব সমস্যা নিয়েই 2015-16 অর্থ বছরে মূসক থেকে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মোট রাজস্বের 36.5%। টাকার অঙ্কে যা প্রায় 64,000 কোটি টাকা। এনবিআর এর সাবেক চেয়ারম্যান বলছেন, উদ্ভাবনী পদক্ষেপ না নিলে লক্ষ্যমাত্রা অর্জন হবে চ্যালেঞ্জিং। আপনি ভ্যাটের আওতা বাড়ান, মধ্যবর্তী পর্যায়ে যারা ভ্যাট সংগ্রহ করছেন নিচ্ছেন, তারা সেটা সরকারি খাতে দিচ্ছেন কিনা এই ব্যাপারটা জোরদার করতে হবে। এক্ষেত্রে এনবিআর এর বক্তব্য, আগামী বছরের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের আগেই বিদ্যমান নানা সমস্যার সমাধান করে অগ্রসর হবেন তারা। একটা ট্যাক্স গ্যাপ আছে, সেগুলো পূরণ করা দরকার আমাদের। নতুন যে কর আরোপ করা হয়েছে তা যথাযথভাবে আদায় করা, এবং মানুষ যাতে আমাদের এই মূসক দেয় তাতে উদ্বুদ্ধ করে মাধ্যমেই আমরা এই লক্ষ্যে পৌঁছব আমাদের আকাঙ্ক্ষা। সেই সঙ্গে আগামী অর্থ বছর থেকে ট্রাঙ্কেটেড ব্যবস্থার পরিবর্তে সব ক্ষেত্রে যে 15% ভ্যাট আদায়ের কথা বলা হয়েছে এবারের বাজেটে, তাও বাস্তবায়নের পথে হাঁটবে এনবিআর। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমের 2 মাস পেরিয়ে গেলেও বঙ্গোপসাগর ও আশপাশের নদীতে ধরা পড়ছে না রূপালী ইলিশ। সাগরে মাছ না থাকায় কর্মহীন অলস সময় পার করছেন পটুয়াখালী ও বরগুনার জেলে ও ব্যবসায়ীরা। মৌসুমের এ সময় ইলিশ নিয়ে যাদের জীবিকা, উপকূলের সেই জেলে পরিবারগুলোতে এখন চলছে চরম দুর্দিন। মৎস্য বিশ্লেষকরা বলছেন, বৈরী আবহাওয়া এবং সাগরে লবণাক্ততা বেড়ে প্রজনন ক্ষমতা কমে যাওয়ায় ইলিশের এই শূন্যতা দেখা দিয়েছে। আমাদের পটুয়াখালী ও বরগুনা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জুন থেকে শুরু হয় ইলিশের মৌসুম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও সাগরে মাছ ধরা না পড়ায় জাল বুনে ও ক্যারাম খেলে অলস সময় পার করছেন পটুয়াখালীর জেলেরা। এ অবস্থায় দাদনের টাকা পরিশোধ সহ ঈদ সামনে হওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন জেলার প্রায় 50,000 জেলে পরিবার। চাউল নাই, পানি নাই, এই যে টাকা, আমরা চলবো কি দিয়া? একদিকে আবহাওয়া খারাপ, দ্বিতীয়ত জলদস্যুদের কারণে আমরা তাণ্ডবের কারণে ফিরে আসতে হয়। তবে শিগগিরই এ সমস্যা কাটিয়ে উঠবে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বরাদ্দ না থাকায় জেলেদের আর্থিক সহায়তা করা যাচ্ছে না। বৃষ্টিপাত শুরু হয়েছে, সমুদ্রে কিছুদিন আগে একটা নিম্নচাপও গেছে। আমরা আশা করতেছি অচিরেই মাছ নদীতে উঠবে এবং জেলেদের জালে পড়বে। এই সাময়িক অল্প সময়ের জন্য জেলেদের পক্ষ থেকে আমার জন্য ব্যবস্থা নেওয়া একটা অসুবিধার বিষয়। এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে এই মৎস্য বিশ্লেষক, বৈরী আবহাওয়া এবং সাগরে লবণাক্ততা বৃদ্ধিতে প্রজনন ক্ষমতা কমে যাওয়ায় ইলিশ বাড়ছে না বলে জানান। সমুদ্রের যে উচ্চ লবণাক্ততা, এটা আমাদের নদীতে প্রবেশ করে। নদীতে প্রবেশ করার কারণে ইলিশ মাছ তার প্রজনন ও ডিম দেওয়ার জন্য যে উপযুক্ত পরিবেশ, অল্প লবণাক্ততা, সেটা পাচ্ছে না। একই চিত্র মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায়। দক্ষিণাঞ্চলের অন্যতম এ পাইকারি বাজারে ভোর থেকেই জেলে, পাইকার, আড়তদার ও শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত থাকলেও সাগরে মাছ না থাকায় বাজারে বিরাজ করছে এখন থমথমে অবস্থা। কর্মহীন অলস সময় পার করছেন এখানকার জেলে ও মাছ ব্যবসায়ীরা। 10-12 দিন ধরে মাছ খুব কমে গেছে। বৃষ্টি
কিন্তু বৃষ্টি হয়েছিল কিন্তু মাছ নাই, মাছ খুব কম। সামনে কিভাবে আমাদের ইচ্ছা হবে সেই চিন্তা আমরা এখন চিন্তিত আছি। গত মৌসুমের প্রথম 2 মাসে পাথরঘাটা পাইকারি মাছ বাজারে প্রায় 1000 টন মাছ বিক্রি হলেও চলতি মৌসুমে বিক্রি হয়েছে মাত্র 350 টন। সাবিহানিপা, সময় সংবাদ। অবশেষে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা গাড়ি রাখার জন্য আলাদা একটি শেড নির্মাণ করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। 21.5 কোটি টাকা ব্যয়ে শেড নির্মাণ হলে বন্দরে কন্টেইনার রাখার জায়গা যেমন বাড়বে, তেমনি আমদানি করা গাড়ির নিরাপত্তাও নিশ্চিত হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। তবে স্থান সংকুলানের জন্য এই শেড বহুতল করার দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরে গড়ে 2.5 থেকে 3,000 আমদানি করা গাড়ি অবস্থান করে। আলাদা কোনো শেড না থাকায় সাধারণত বন্দরের পিএফ ও বিএল শেডের আশপাশে রাখা হয় 1000 কোটি টাকা মূল্যের এসব গাড়ি। বন্দরে পৌঁছানোর পর খালাস পর্যন্ত অন্তত 40 দিন গাড়িগুলো খোলা আকাশের নিচে পড়ে থাকে। এতে অন্যান্য কন্টেইনার রাখতে সমস্যায় পড়তে হয় বন্দর কর্তৃপক্ষকে। আর এই সমস্যার সমাধানে 21.5 কোটি টাকা ব্যয়ে গাড়ি রাখার জন্য আলাদা এই শেড নির্মাণ করা হচ্ছে। গাড়িগুলো রাখার অবস্থানটি আমরা একটু বাইরে নিয়ে আসার চেষ্টা করছিলাম এবং আমরা একটি জায়গায় এই কার শেড নির্মাণ করা হচ্ছে এবং এখানে এখন আর চট্টগ্রাম বন্দরের ভিতরে কোনো কার থাকবে না, গাড়ি থাকবে না। এই শেড নির্মাণের ফলে আমদানি করা গাড়ির নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে গাড়ির ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে বলে জানান ব্যবসায়ীরা। ক্লিয়ারিং এজেন্টের লোকেরা যায়, বিভিন্ন দর্শনার্থী যায়, এগুলো কিন্তু রোধ হবে। সেখানে আমাদের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আর আমাদের মাথা ঘামাতে হলো না। তারপরে গাড়ির যে কাঠামোগত অনেক সময় এই যে ঝড় বৃষ্টির কারণে ক্ষতি হয়, সেটা থেকে আমরা মুক্তি পাবো। নির্মিত এই শেডে মাত্র 1000 গাড়ি রাখা যাবে, অথচ একটি চালানে 2.5 থেকে 3000 গাড়ি বন্দরে আসে। তাই এই শেডকে বহুতল করার দাবি আমদানিকারকদের। ইম্পোর্ট ভলিউম কিন্তু একটা যদি রোরো ভেসেল আসে, ইট মাইট নট বি লেস দেন 1000-এর নিচে হয় না কখনো, 1200-1300 এবার অন এন এভারেজ হয়। একতলা বিশিষ্ট কার সেটা হবে না ইফ ইট ইজ মাল্টি স্টোরেড ওয়ে। প্রতি বছর গাড়ি আমদানি থেকে সরকার 2500 কোটি টাকার রাজস্ব পেয়ে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানের মাঝামাঝি সময়ে এসে বেচা কেনা জমে উঠেছে রাজশাহীর বিপণী বিতানগুলোতে। ক্রেতারা মার্কেট ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পোশাক। তবে দাম নিয়ে ক্রেতাদের কিছুটা অসন্তোষ থাকলেও বিক্রেতারা বলছেন মান ভালো হয়, দাম বেশি। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ঈদ বলে কথা, তাই নতুন পোশাক চাই। রাজশাহীর মার্কেটগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের আনাগোনা। ঈদে পছন্দের পোশাকটি কিনতে কেউ এসেছেন পরিবার পরিজন সহ, আবার কেউ এসেছেন বন্ধু বান্ধবীকে সাথে নিয়ে। এবার নানা ডিজাইনের পোশাক এসেছে বিপণী বিতানগুলোতে। নারীদের আগ্রহের কেন্দ্র রয়েছে শাড়ি ও 3 পিস, আর পুরুষের পছন্দ পাঞ্জাবি, জিন্স প্যান্ট ও টি শার্ট। শাড়ি কিনতে এসেছি ঈদের জন্য। শাড়ির নতুনত্ব আসছে, যেগুলো আমরা দেখতেছি, এখনো কেনা হয়নি। ঈদ উপলক্ষে আসলে পাঞ্জাবিটাই বেসিক্যালি কিনা, এরপরেও দেখবো প্যান্ট, দেখবো শার্ট, তারপরে স্যান্ডেল, বালুচুরি, তারপরে জলনুপুর, এই ধরনের সুতি আইটেম, হাফ সিল্ক, এগুলোই চাহিদা এবার বেশি। বড়দের হচ্ছে কিরণ মালা যেগুলো, আর বাচ্চাদের হলো কটকটি রানী, এগুলো এবার চলছে। তবে বরাবরের মতো ক্রেতাদের অভিযোগ পোশাকের দাম নিয়ে। ডিজাইন আসছে কিন্তু অনেকটাই কোনোটা পছন্দ হচ্ছে, দামটা একটু বেশি তুলনামাফিক। মান ভালো আছে কিন্তু জিনিসপাতির দাম খুব বেশি। বিক্রেতারা বলছেন মানে ভালো হওয়ায় ঈদে পোশাকের দাম একটু চড়া। অবশ্যই কোয়ালিটি ভালো এবং আমাদের ঢাকা থেকে কিনা বেশি পড়ছে, যার কারণেই বেশি। নেটের গুলো 5000-6000 এগুলোর মধ্যে আছে। একটু গর্জিয়াস ইন্ডিয়ানের মধ্যে যেতে গেলে 8-10 হাজার। আষাঢ়ের টিপটিপ বৃষ্টির কারণে মাঝে মধ্যে বেচাকেনায় কিছুটা ভাটা পড়লেও ঈদের দিন যত ঘনিয়ে আসছে বিপণী বিতানগুলো ততই জমজমাট হয়ে উঠছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। একসময় দেশের প্রধান অর্থকরী ফসল পাটকে বলা হতো সোনালী আঁশ। কালের আবর্তে পাটের সেই সোনালী দিন হারিয়ে গেছে। তারপরও পাট চাষের উপযোগী ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের চাষিরা থেমে নেই। চলতি মৌসুমে জেলার ভাটি অঞ্চলের বিস্তীর্ণ জমিতে পাটের বারপার ফলন হয়েছে, কিন্তু প্রতি বছরই উৎপাদন মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের বড় ব্যবধান থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন কৃষকরা। এ অবস্থায় আগে ভাগেই পাটের বাজার মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জলিলুর রহমানের ছবি, উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, নাসিরনগর, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার বিস্তীর্ণ জমিতে পাটের আবাদ করা হয়েছে।
ফলনও হয়েছে বেশ ভালো। তবে প্রতিবারের মতো এবারও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবার আশঙ্কা এলাকার পাট চাষিদের। তাই ন্যায্য মূল্য পেতে পাট গাদা ও মাড়াইয়ের কাজ শুরু হওয়ায় আগেই পাটের বাজার মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে চাষিরা ঠকলেও লাভবান হচ্ছে দালাল ফরিয়া সহ মধ্যস্বত্বভোগীরা। যে খরচ হিসাবে প্রতি মনেতে 2000 টাকার দরকার, সে জায়গার মধ্যে পাটের দাম পায় 800-1000 টাকা। ব্যাস থেকে আমরা মনে করেন যে লাভবান নেই, লাভবান হয় ব্যাপারী। সরকারে রেট দেয় না হিসেবে আমরা জানি না, ব্যাপারী মন করার মধ্যে হেরা রেট খেয়ে যত কতই আমরা দেওয়ান লাগে। তবে এবছর পাটে কোনো রোগবালাই না হওয়ায় পাশাপাশি ফলন ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হবে বলে আশা করছেন এই কৃষিবিদ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পর্যাপ্ত পরিমাণ পাট বীজ এবং সার সরবরাহ করা হয়েছে এবং পাটে কোনো পোকামাকড় রোগবালাই নাই এবং কৃষকরা খুশি। আমরা আশা করছি গতবারের চেয়ে এই বছর পাট উৎপাদন অনেক ভালো হবে, কৃষকরা লাভবান হবে। আর কৃষকদের স্বার্থে পাটের বাজার ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বিষয়টাকে একেবারেই মুক্ত বাজারের উপরে ছেড়ে দিই তাহলে চাষিদের জন্য এটা খুব টাফ হয়ে যাবে। এখানে সরকারকে একটু এগিয়ে আসতে হবে এবং সরকার এগিয়ে আসলে পূর্ব নির্ধারিত একটা দাম থাকলে অর্থাৎ বাজার ব্যবস্থায় যদি সরকারি হস্তক্ষেপ করা হয় তাহলে চাষিদেরকে রক্ষা করা যাবে। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে 3933 হেক্টর জমিতে দেশি কেনাপ তোষা এবং মেচতা জাতের পাটের চাষাবাদ করা হয়েছে। এতে প্রায় 40,000 বেল পাট উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রবাসীর কঠিন বাস্তবতা আর ব্যস্ত জীবনের মাঝেও ধর্ম পালনে মনোযোগী প্রবাসী বাংলাদেশিরা। রমজান মাসে সৃষ্টিকর্তার ইবাদতে নিজেদের উজাড় করে দেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর তাই রমজান আর ঈদকে সামনে রেখে নিউ ইয়র্কে গড়ে উঠেছে ইসলামিক দ্রব্য সামগ্রীর ব্যবসা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা বছর কর্মব্যস্ত জীবন পার করলেও রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে সৃষ্টিকর্তার আনুগত্য লাভের চেষ্টা করে প্রবাসী বাংলাদেশিরা। আর ধর্ম পালনে এসব প্রবাসীদের চাহিদা মেটাতেই নিউ ইয়র্কের ফুটপাতে বিভিন্ন ধরনের ইসলামিক দ্রব্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। কোরআন শরীফ, তসবি, টুপি, জায়নামাজের পাশাপাশি আতর, মেয়েদের হিজাব সহ নানা ধরনের ইসলামিক বইও মিলছে এসব দোকানে। পবিত্র রমজান মাস আর ঈদকে ঘিরে বেশ জমে উঠেছে এসব ইসলামিক দ্রব্য সামগ্রীর বেচাকেনা। প্রবাসীদের অনেকেই এরই মধ্যে নিজের পছন্দের টুপি, জায়নামাজ সহ প্রয়োজনীয় জিনিসটি কিনে নিয়েছেন। আতর কিনলাম, পারফিউম কিনলাম, হেজাব কিনলাম। উপলক্ষ হইল দেশেও যাইতেছি, স্পেশালি ঈদ উপলক্ষে দেশে সবাইকে আত্মীয় স্বজনকে গিফট করবো। মেশাক নিতে আসছি আর টুপি কিনতে আসছি আর রমজান মাসে একটু আতর নিতে আসছি। এখান থেকে ওই যে কোরআন শরীফ পড়ার জন্য রেহেল কিনলাম, এমনি অন্যান্য জিনিস কিনছি রোজার মাসের জন্য। ব্যবসা ভালো হলেও রোজার শেষ 10 দিন বেচাকেনা আরো জমে উঠবে বলে আশা করছেন এসব দোকানিরা। আলহামদুলিল্লাহ কিসমত আনমান হইতেছে। এখন জায়নামাজ, কোরআন শরীফ, ওজিফা, তসবি, এরপরে টুপি, এইগুলি মোটামুটি আল্লাহ ভালো বেচাকেনা দিচ্ছে। বর্তমান কোরআন শরীফ, তারপরে রেহেল, কায়দা, হ্যাঁ, জায়নামাজ, এইসব তসবি, আতর, এগুলা বেশি বিক্রি হচ্ছে। মোটামুটি ভালো আছে, চলতেছে আর কি। ঈদের সময় একটু ভালো হয় আর। নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোর প্রায় অর্ধশত এসব খোলা দোকান প্রতিদিন এভাবেই চাহিদা মেটাচ্ছেন প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানদের। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবারে দেশের বাইরের খবর। দেশে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ইউরোজোনের সহযোগী সংস্থা ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম ESM এর কাছে 3 বছরের ঋণ সহায়তা চেয়েছে গ্রিস সরকার। একই সঙ্গে আজকের মধ্যে দাতা গোষ্ঠীর সঙ্গে ঋণ চুক্তির নতুন পরিকল্পনা উপস্থাপন করা হবে বলে এক বিবৃতিতে জানান নতুন গ্রিক অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোটস। গ্রিক সরকার ইউরোজোনের কাছ থেকে নতুন করে ঠিক কত টাকার বেইল আউট প্যাকেজ গ্রহণ করবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো জানা না গেলেও তার পরিমাণ 5100 কোটি ইউরো হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়। গ্রিসে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই অর্থ ব্যয়ের পাশাপাশি কর ও অবসর ভাতার ক্ষেত্রে সংস্কার আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী সাকালোটস। এদিকে গ্রিসের ব্যাংকগুলো বন্ধ রাখার সময় আগামী সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে এটিএম বুথ থেকে দিনে একজন সর্বোচ্চ 60 ইউরো পর্যন্ত তুলতে পারবেন বলে জানায় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে একটি বিশ্ববিদ্যালয়ের সামনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। বুধবার বাল্টিমোরের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সামনে 2 জন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলে 1 জন নিহত হন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। এছাড়া
অপর একজন নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ওই এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির পুলিশ। খেলা খবর। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে মিরপুরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের টিকিট বিক্রয় কেন্দ্রে রয়েছেন আমাদের রিপোর্টার নিয়ামতুল্লাহ বাবু। টিকিট বিক্রির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু। জি শুভ্র, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম যে ওয়ানডে ম্যাচ আছে সেই ওয়ানডে ম্যাচের টিকিট কাটার জন্য দর্শক, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ামতুল্লাহ বাবু। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। আজ দেয়া হচ্ছে 13 জুলাইয়ের টিকিট। কমলাপুরে অনেকের নির্ঘুম রাত যাপন। চট্টগ্রামেও টিকিট প্রত্যাশীদের ভিড়। যাত্রী পরিবহন নিরাপদ করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে পন্টুন সুবিধা বাড়ানোর দাবি লঞ্চ মালিক ও চালকদের। ঈদের আগে সাময়িক সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ। রিপোর্ট পেলে জামিন বিষয়ে আদেশ। বিশাল অঙ্কের লক্ষ্যমাত্রা সামনে রেখে কাল পালিত হবে জাতীয় মূসক দিবস। ভ্যাটের আওতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বৈষম্য দূর করার দাবি ব্যবসায়ীদের। এবং ভরা মৌসুমে বঙ্গোপসাগর ও আশপাশের নদীতে ধরা পড়ছে না ইলিশ। অলস সময় পার করছেন উপকূলের জেলেরা। ইলিশের প্রজনন ক্ষমতা কমে যাওয়ার কারণ, অভিমত বিশ্লেষকদের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।